স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে যে 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, প্রশ্নগুলো তোমরা প্রথমে শুনে নাও। প্রথম প্রশ্ন আজকে ক্লাসে থাকছে তোমাদের গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত, অর্থাৎ গণতন্ত্র সম্পর্কে নেহরুর ধারণা আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন আসতে পারে, বা নেহরু ও গণতন্ত্র এইভাবে। সেকেন্ড প্রশ্ন আছে সমাজতন্ত্র বা সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্রের ধারণা ব্যাখ্যা করো। সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্রের ধারণা ব্যাখ্যা করো। এবং 3 নম্বর প্রশ্ন আছে জাতি সম্পর্কে জিন্নার ধারণাটি আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে মোহাম্মদ আলী জিন্নার ধারণা, বা মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব আলোচনা করো। এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা আজকে ক্লাসে বুঝে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে আমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর তোমাদের এই 5 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু তোমরা দেখবে কোয়েশ্চেন পেপারের ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে 100 শব্দের মধ্যে উত্তর করতে হবে। তাই 5 নম্বরের প্রশ্ন কিন্তু খুব বেশি বিস্তারিত লিখবে না। 5 নম্বরের প্রশ্ন যতটা পারবে সংক্ষিপ্তভাবে 100 থেকে 120 শব্দের মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে। এবং তোমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখো, তোমাদের একটা ধারণা আসবে যে কিভাবে একটা 5 নম্বরের প্রশ্ন 100 থেকে 120 শব্দের মধ্যে একদম কম্প্যাক্ট নোটস আকারে লিখতে হয়, তোমরা বুঝতে পারবে। চলো 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা বুঝে নাও। এবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা বুঝে নাও। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন সংসদীয় গণতন্ত্রের একনিষ্ঠ সমর্থক ও প্রবক্তা। তার মতে গণতন্ত্র কেবল একটি শাসন পদ্ধতি নয়, বরং এটি মানব জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রে ব্যক্তির প্রাজ্ঞা ও সমতার ওপরে দৃঢ় বিশ্বাস থেকে উৎসারিত একটি জীবন দর্শন। তিনি বিশ্বাস করতেন গণতান্ত্রিক ব্যবস্থা দেশ ও দেশবাসীর প্রগতির সহায়ক এবং এটি ভারতীয় জনগণের মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নেহরু গণতান্ত্রিক রাষ্ট্রকে জনসাধারণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান হিসাবে গ্রহণ করার পক্ষপাতী ছিলেন। এর মাধ্যমে স্বাধীনতাকে পূর্ণতা দিতে চেয়েছিলেন। তিনি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সংগঠিত করার লক্ষ্য নিয়ে ক্যাবিনেট, পার্লামেন্ট ও দলব্যবস্থার পুনর্গঠনে মনোযোগ দেন। তার উদ্যোগে ভারতে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠে এবং সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন পদ্ধতি প্রবর্তিত হয়। স্বৈরতন্ত্রের সৃষ্টি যাতে কোনোভাবেই না ঘটে সেই বিষয়ে তিনি সর্বদা সজাগ ছিলেন। তার কাছে সংসদীয় গণতন্ত্র কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তি ছিল। নেহরু গণতান্ত্রিক উপায় পদ্ধতিতেই ভারতের উন্নয়ন ও আধুনিকরণের ব্যাপারে আন্তরিক ছিলেন এবং এক্ষেত্রে তিনি হিংসাত্মক বা স্বৈরতান্ত্রিক পদ্ধতির পরিহারের পক্ষপাতী ছিলেন। এবারে হচ্ছে দেখো সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত ধারণা। সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসু সমাজতন্ত্রকে একটি আধুনিক ও বৈপ্লবিক ধারণা হিসাবে গ্রহণ করেছিলেন, যা কেবল অর্থনৈতিক সমতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার পরিধি ছিল আরও বিস্তৃত। তিনি বিশ্বাস করতেন যে পরাধীন ভারতের মুক্তি ও স্বাধীনতা উত্তর সমাজের পুনর্গঠনের জন্য এক প্রকার ভারতীয় সমাজতন্ত্র অপরিহার্য। সুভাষচন্দ্র বসু শ্রমিক, কৃষক ও ভারতের জাতীয় আন্দোলনের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি ফেডারেল রিপাবলিক হিসাবে ভারতবর্ষকে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি জাতীয়তাবাদীদের এই বলে সাবধান করেছিলেন যে তারা যেন রাজনীতিতে গণতন্ত্রবাদী হয়ে সমাজনীতিতে রক্ষণশীল
না হয়ে পড়েন। তার সমাজতন্ত্রের ধারণার মূল ভিত্তি ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ওপর একটি রাজনৈতিক গণতন্ত্র গড়ে তোলা। আরেকটা বিষয় এখানে বলি যে তোমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার কি বলা হচ্ছে দেখো, এই ব্যবস্থায় জাতি, ধর্ম বা জন্মের ভিত্তিতে কোনো বিশেষ সুবিধা থাকবে না এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য থাকবে সমান সুযোগ। তিনি চেয়েছিলেন রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সমগ্র জাতির কল্যাণে ব্যবহার করতে। যদিও তিনি কার্ল মার্কসের সমাজতন্ত্রে কিছু নীতির দ্বারা প্রভাবিত ছিলেন, তবুও তিনি স্বাধীন ভারতের জন্য এমন একটি সমাজতান্ত্রিক মডেল চেয়েছিলেন যা দেশের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের আধ্যাত্মিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তার সমাজতন্ত্রের ধারণা ছিল ধর্মনিরপেক্ষ, যা রাষ্ট্রের সকল ধর্মের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ মনোভাব বজায় রাখার কথা বলতো। পরের প্রশ্ন আছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন, জাতি সম্পর্কে জিন্নার ধারণা বিশ্লেষণ করো বা দ্বিজাতি তত্ত্ব জিন্নার। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটাকে বোঝো যে মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক প্রচারিত দ্বিজাতি তত্ত্ব ছিল ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র জাতিসত্তা ও পৃথক রাষ্ট্রের দাবির মূল ভিত্তি, মানে পাকিস্তান রাষ্ট্রের দাবির মূল ভিত্তি। এই মতাদর্শের মূল কথা হলো ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি, কোনোভাবেই একটি একক জাতি নয়। জিন্নাহ ধর্মকে একটি জাতির পরিচয়ের প্রধান মানদণ্ড হিসাবে দেখেন, যেখানে ভাষা, বর্ণ বা অন্যান্য বৈশিষ্ট্যের অপেক্ষা ধর্মকেই তিনি বেশি প্রাধান্য দেন। তার মতে মুসলমান ও হিন্দুরা দুই স্বতন্ত্র জাতীয়তার পরিচয় বহন করে, কারণ তাদের জীবন ও জীবন ধারণের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারা ইতিহাসের বিভিন্ন উৎস থেকে অনুপ্রেরণা অর্জন করে। তাদের নায়ক ও পর্বগুলি ভিন্ন এবং প্রায়শ্চই একজনের নায়ক অন্যের শত্রু। জিন্নাহ বিশ্বাস করতেন অখণ্ড ভারতে মুসলমানদের ভাগ্য কখনো নিশ্চিত হবে না, কারণ সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের আধিপত্যের কারণে মুসলমানরা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য নিয়ে সুরক্ষিত থাকতে পারবে না। এই কারণে তিনি মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি এবং জাতি হিসাবে আত্মপরিচয়ের সন্ধানে এই তত্ত্বের উন্মেষ ঘটায়। দ্বিজাতি তত্ত্ব ভারত বিভাজন এবং 1947 সালে পাকিস্তান সৃষ্টির অন্যতম নির্ণায়ক আদর্শশায়ী রাজনৈতিক মতবাদ হিসাবে কাজ করেছিল। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তর।